নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। দেখুন, 26,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করবে আগামী দিনে সুপ্রিম কোর্টের রায়ের উপরে। কারণ এই মামলায় সুপ্রিম কোর্টের সমস্ত শুনানি শেষ হয়েছে গত সোমবার এবং এই মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতি তার রায়দানটায় স্থগিত রেখেছে। সুতরাং কিছুদিনের মধ্যেই এই মামলার রায় ঘোষণা হবে এবং তার উপরে নির্ভর করছে 26,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি হতে চলেছে। কিন্তু তার মাঝেই গতকাল ঘটে গেল একটি নাটকীয় মোড় এই মামলায়। এখন কি এই নাটকীয় মোড়? দেখুন, গত সোমবার যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছিল এবং প্রথম থেকেই প্রধান বিচারপতি দেখেছিলেন বা শুনতে চেয়েছিলেন যে এই মামলার ক্ষেত্রে যোগ্য আর অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা। যদি যোগ্য আর অযোগ্যদের আলাদা করা যায় তাহলে যোগ্যদের চাকরি থাকবে, অযোগ্যদের চাকরি যাবে। আর যদি যোগ্য আর অযোগ্যদের আলাদা করতে না পারা যায়, যদি চাল আর কাকর আলাদা করতে না পারা যায়, তাহলে পুরো প্যানেলই বাতিল করা হবে। এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটা বলে দিয়েছিল যখন শুনানি চলছিল এবং সেই অনুযায়ী তিনি বারবার সিবিআই কেও সুযোগ দিয়েছে, এসএসসি কে সুযোগ দিয়েছে, রাজ্য সরকারকে সুযোগ দিয়েছে যে এটা প্রমাণ করবার জন্য যে যোগ্য এবং অযোগ্যদের তালিকায় এসএসসি আলাদা করতে পারবে। কিন্তু বারবার আমরা দেখেছি যে এসএসসি, রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ যে তথ্য সুপ্রিম কোর্টে দিয়েছে তাদের তিনজনের তথ্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ থেকেছে। সুতরাং যোগ্য আর অযোগ্য আলাদা করতে এরা পারেনি এবং গত সোমবার দিনকে শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএসসির আইনজীবীকে জিজ্ঞাসা করেন যে আপনারা কি যোগ্য আর অযোগ্যদের আলাদা করতে পেরেছেন? সেই সময় দাঁড়িয়ে এসএসসির আইনজীবী বলেন যে আমরা র্যাঙ্ক জাম করে কারা চাকরি পেয়েছে আর প্যানেল বহির্ভূত কারা চাকরি পেয়েছে সেই তথ্যটা আমাদের কাছে আছে, কিন্তু ওএমআর জালিয়াতি করে কারা চাকরি পেয়েছে সেই তথ্যটা আমাদের কাছে নেই। অর্থাৎ এসএসসি বলুন বা রাজ্য সরকার বলুন স্বীকার করে নিয়েছেন যে ওএমআর শিট জালিয়াতি করেও চাকরি হয়েছে, র্যাঙ্ক জাম করে চাকরি হয়েছে, প্যানেল বহির্ভূত চাকরি হয়েছে। সুতরাং এসএসসির কাছে দুটো তথ্য আছে, র্যাঙ্ক জাম করে কারা চাকরি পেয়েছে আর প্যানেল বহির্ভূত কারা চাকরি পেয়েছে সেই তথ্যটা আছে, কিন্তু ওএমআর শিট জালিয়াতি করে কারা চাকরি পেয়েছে সেই তথ্যটা তাদের কাছে নেই। পরবর্তীকালে প্রধান বিচারপতি সিবিআইয়ের আইনজীবীকে যখন জিজ্ঞাসা করে তখন সিবিআইয়ের আইনজীবী আদালতে জানিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সর্বাঙ্গে দুর্নীতি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওএমআর জালিয়াতি হয়েছে, ওএমআর ট্যাম্পারিং হয়েছে, একজনের নাম্বার আরেকজনের ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং হাইকোর্ট এটাকে বাতিল করেছে। সুতরাং হাইকোর্টের রায়টাই বহাল রাখা হোক, সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছেন এবং তারপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুনানি শেষ হয়েছে এবং রায় দান স্থগিত রেখেছে। কিন্তু দেখুন, আপনাদের মনে থাকবে যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বেআইনিভাবে চাকরি পেয়েছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। এই নিয়ে একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে 2022 সালে এবং মামলাটি করেছিলেন ববিতা সরকার এবং পরবর্তীকালে এই মামলায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি 2022 সালের 17ই মে অঙ্কিতা অধিকারীর চাকরি থেকে সরিয়ে দিয়ে তাকে চাকরির যে মাইনে সেই 15 লক্ষ টাকা ববিতা সরকারকে দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশ অনুযায়ী অঙ্কিতা অধিকারীর চাকরি যায় এবং অঙ্কিতা অধিকারীর চাকরিটা পায় ববিতা সরকার এবং যে কত বছর অঙ্কিতা অধিকারী চাকরি করেছিলেন, যে মাইনা তিনি পেয়েছিলেন সেই টোটাল মাইনাটাই ববিতা সরকারকে তুলে দেওয়া হয় এবং পরবর্তীকালে দেখা গেছে যে ববিতা সরকার যে নম্বর পেয়েছিল সেই নম্বরের মূল্যায়নে ভুল ছিল। পরবর্তীকালে সেই ববিতা সরকারেরও চাকরি চলে যায় এবং ববিতা সরকারের চাকরিটা পায় অনামিকা রায় এবং সেই অনামিকা রায় চাকরি পাওয়ার পরেও যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশে গত 2022 সালে বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদ এই যে 2016 সালের এসএলএসটি চাকরি প্রার্থীদের প্যানেলটাই বাতিল করে দেয়, সুতরাং অনামিকা রায়ের চাকরিও চলে যায়।
কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সেই মামলাটা এখন শুনানি শেষ হয়েছে, আগামী দিনে রায়দান হবে কিছু দিনের মধ্যে। কিন্তু সেই অঙ্কিতা অধিকারী পরবর্তীকালে হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে উনি সুপ্রিম কোর্টে যায় এবং সেই অঙ্কিতা অধিকারীর মামলার শুনানির সময় হঠাৎ করে এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত সুপ্রিম কোর্টকে জানায় যে আমাদের আরো কিছু তথ্য দেওয়া বাকি আছে। তারা হয়তো ভেবেছিলেন যে সঞ্জীব খান্না প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড়ের মতোই হবে, কিন্তু সেটা একদমই কিন্তু হলো না। সঞ্জীব খান্না সঙ্গে সঙ্গে এসএসসির আইনজীবীর ওপরে রেগে গিয়ে বলেছেন যে এতদিন ধরে শুনানি হলো, আপনাদের এত প্রশ্ন করা হলো, আপনাদের এত কিছু জানতে চাওয়া হলো, কে যোগ্য কে অযোগ্য সেটা ভাগ করে দেওয়া বলা হলো। আপনারা গতদিন বললেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে আপনাদের কাছে শুধুমাত্র তথ্য আছে র্যাঙ্ক জাম্প করার আর তালিকা বহির্ভূত যারা পেয়েছে তারা, ওএমআর শিট জালিয়াতি করে যারা চাকরি পেয়েছে সেই তথ্য আপনাদের কাছে নেই। তাহলে হঠাৎ করে আপনারা এখন কি তথ্য দিতে চাইছেন? তখন বলেন হুজুর আমাদের কাছে কিছু তথ্য আছে, এই তথ্য আমরা আপনার কাছে দিতে চাই। তখন বিচারপতি সঞ্জীব খান্না বলেন ঠিক আছে, তথ্য আপনি দিতে পারেন, তবে আগামী সোমবারের মধ্যে সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। তবে সেই তথ্য জমা দিলেই যে সেই তথ্য গ্রহণ করা হবে সেটা কিন্তু ভেবে নেবেন না এমন কিছু। আগে বিবেচনা করে দেখা হবে যে এই তথ্য আদৌ গ্রহণ করা যাবে কিনা, না হলে কিন্তু এই তথ্য গ্রহণ করা হবে না, এই তথ্য পুরোপুরিভাবে খারিজ করে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে এই যে অঙ্কিতা অধিকারীর যে মামলা সুপ্রিম কোর্টে গেছিল, সেক্ষেত্রে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে এই নিয়োগ সন্দেহজনক, সুতরাং এই মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এখন হঠাৎ করে এসএসসির আইনজীবীর মনে হলো কেন যে কিছু তথ্য সুপ্রিম কোর্টে দিতে হবে? প্রশ্নটা এখানেই দাঁড়াচ্ছে, যেখানে এই মামলা নিয়ে একাধিক দিন শুনানি চলেছে সুপ্রিম কোর্টে এবং বারবার এসএসসি অসহযোগিতা করেছে, বারবার রাজ্য সরকার অসহযোগিতা করেছে, বারবার বিকাশ ভবন অসহযোগিতা করেছে, বারবার মধ্যশিক্ষা পর্ষদ অসহযোগিতা করেছে, হলফনামায় এক দিয়েছে, সওয়াল জবাবের সময় একরকম উদাহরণ টেনেছে। তাহলে হঠাৎ করে কেন এসএসসির আইনজীবী উপস্থিত হলেন? এখন প্রশ্ন হলো রাজ্য সরকারের অঙ্গুলি হিলন ছাড়া কি এসএসসির আইনজীবী আজকে গতকাল উপস্থিত হলেন? একদমই নয়। তার কারণ হচ্ছে কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেহ করছে যে এই 26,000 চাকরি প্রার্থীদের চাকরি কিন্তু থাকবে না। যেটা সুপ্রিম কোর্টের শুনানিতে যে তথ্য উপর উঠে এসেছে তার উপরে ভিত্তি করে এই রাজ্য সরকার এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু বুঝে যাচ্ছে। সুতরাং এই 26,000 চাকরি যদি একসাথে চলে যায় সুপ্রিম কোর্টে, সেখানে দাঁড়িয়ে নির্বাচনের আগে রাজ্য সরকারের একটা বড় ধাক্কা হতে চলেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছেন। সুতরাং যে কোনো প্রকারে হোক এই মামলাটার রায়দানটাকে আরো যদি কিছুদিন ঝোলানো যায়, আরো কিছু মাস ঝোলানো যায়, কারণ এর মধ্যেই খবর আছেন প্রধান বিচারপতির বেঞ্চ থেকে বিচারপতি একজন রিটায়ার্ড করবে এবং রিটায়ার্ড করলে এই মামলাটা কিছুদিনের জন্য হলেও যদি ঠান্ডা ঘরে চলে যায়, নতুন বিচারপতি প্রধান বিচারপতি আবার আসা অবধি যে সময়, তার মধ্যে যদি একটা বছর অন্তত কাটিয়ে দেওয়া যায়, তার ফলে ভোটটা এসে যাবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টার্গেট রয়েছে যে ভোটের আগে যেন এই মামলার যে রায়দান আছে সেই রায়দানটা না করা যায়। সুতরাং যে কোনো প্রকারে আইনত চক্রে কোনো রকম ভাবে যাতে এই রায়দানটাকে কিছুদিন ধরে আরো বাড়িয়ে নেওয়া যায় বা এই বছরটাকে পার করা যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন লক্ষ্য। তাই তড়িঘড়ি এসএসসির আইনজীবীকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সব বিচারপতিকেই প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড়ের মতো ভেবেছিলেন যে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি যে ইনি এখন যিনি আছেন ইনি হলেন সঞ্জীব খান্না। সুতরাং সোমবারের মধ্যেই রাজ্য অর্থাৎ এসএসসি কে জানাতে হবে বা জমা দিতে হবে যে কি তথ্য তারা সুপ্রিম কোর্টে দিতে চায়, এবং সেই তথ্য যদি গ্রহণযোগ্য হয় তবেই সুপ্রিম কোর্ট গ্রহণ করবে, আদৌ কিন্তু সুপ্রিম কোর্ট না হলে গ্রহণ করবে না। কারণ দেখুন, যখন যে তথ্যের উপরে শুনানি হয়েছে সেখানে সব পক্ষের আইনজীবীরাই উপস্থিত ছিলেন। এবার হঠাৎ করে এসএসসির আইনজীবী এসে একটি তথ্য দেবে, তার উপর ভিত্তি করে সবকিছু পিছিয়ে যাবে, এটা তো সম্ভব নয়।
কারণ তার উপর ভিত্তি করে সেই তথ্য যদি উপযুক্ত মনে হয় তাহলে তার উপরে আবার শুনানি হবে। সুতরাং সেখানে দাঁড়িয়ে এসএসসির এই যে হঠাৎ করে পরিকল্পনা মাফিক এই সুপ্রিম কোর্টের বিচারপতি আইনজীবীকে দাঁড় করিয়ে দেওয়া তথ্য দেবে বলে, এটা শুধুমাত্র রাজ্য সরকারের একটি চাল, শুধুমাত্র এই মামলার রায়দানটাকে বিরত করা বা এই মামলার রায়দানটাকে আরো কিছু দীর্ঘ প্রসেস অতিবাহিত করা, যাতে এই বছরটা শেষ হয়ে নির্বাচনটা অন্তত পার হওয়া যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত যে প্রধান বিচারপতির আসনে যিনি বসে আছেন তিনি তার তারিখ পে তারিখ দেওয়া প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় নয়, ইনি সঞ্জীব খান্না। সুতরাং বুঝতে পেরেছেন, এই হলো রাজ্য সরকারের খেলা। এখন আপনাদের কি মনে হয়, কেন হঠাৎ করে এসএসসির আইনজীবী সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে গেল? হঠাৎ করে কেন? হঠাৎ করে ওই অঙ্কিতার মামলাটাই সুপ্রিম কোর্টে সোমবার দিন উঠে গেল। এই সমস্ত জায়গাগুলো আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।